শুরু হচ্ছে আজকের পর্ব। জীবন নামক সর্ববৃহৎ উপন্যাসটার অন্তিম পর্বে এসে পাঠক উপলব্ধি করতে পারেন উপন্যাসের মূল চরিত্রের ভূমিকায় যিনি থাকেন তার অস্তিত্ব হৃদয়কে ঠিক কতটা স্পর্শ করতে পেরেছে। অবশ্য পাঠকই হোক কিংবা উপন্যাসের চরিত্ররা, আসলে সকলেই ঈশ্বর নামক লেখকের হাতের পুতুল। তিনি যেভাবে লিখবেন ঠিক সেভাবেই সেজে উঠবে জীবন, আর ঠিক সেভাবেই ঘনিয়ে আসবে মৃত্যু। জীবনের পরবর্তী পৃষ্ঠাগুলিতে কি রয়েছে তা আমরা কেউই জানি না, জানেন কেবল ওই ঈশ্বর নামের লেখক। আর জীবনের অন্তিম নিঃশ্বাসটার সঙ্গে অনেক স্বপ্ন আমাদের দু চোখ ছেড়ে চলে যায়, হোক না সে মৃত্যুর কারণ কোনো মানুষ কিংবা কোনো অশরীরী। ডিসেম্বরের হিমশীতল রাত। অ্যান্টিক ডলের টানে শিলিগুড়ি থেকে সোজা এসে হাজির হলাম উত্তর কলকাতায়। এর আগে রেয়ার অ্যান্টিকের খোঁজে নানান জায়গায় গিয়েছি, কিন্তু উত্তর কলকাতায় আসা এই প্রথম। কলকাতায় এর আগে দু একবার আসলেও উত্তর কলকাতায় কখনো আসা হয়নি। আসার পথে এখানকার সুবিশাল জমিদার বাড়িগুলো সত্যিই মন কাড়ার মতো। আমার জন্য দীনেশদা সার্কুলার রেলওয়ে ট্র্যাকের কাছে 22 হারা চন্দ্রমল্লিক লেনে একটা ছোট্ট ঘর ভাড়া ঠিক করে রেখেছিল। বিবর্ণ প্লাস্টার খসা ঘরটা একা থাকার জন্য মন্দ না, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু চলে যায়। মাত্র তো কটা দিন, তারপরেই আবার শিলিগুড়ি ফিরে যাওয়া। অ্যান্টিক ডলের খবরটা দীনেশদাই আমায় দিয়েছিল। সে আমায় কথাটা 5 কান করতে বারণ করেছিল, তাই কাউকে আর জানানোর প্রয়োজন মনে করিনি। তাছাড়া বাপ মা মরা একটা একলা মানুষের দৈনন্দিন জীবনের কথা কেই বা শুনতে চায়। আমার ভাড়া করা ঘরে 1 কেটলি ধোঁয়া ওঠা চা এনে হাজির দীনেশদা। মাটির ভাঁড়ে চা ঢালতে ঢালতে দীনেশদা আমায় বলল, একখানা দারুণ অ্যান্টিক ডলের খোঁজ পেয়েছি রমেন্দ্র, একেবারে আলাদা। তোমার এই ভাড়া বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ওটা। আমি বললাম, তাই নাকি? তাহলে চলো এখনই দেখে আসি। আরে অত তাড়া কিসের তোমার? এই মাত্র তো আসলে, আজকের রাতটা বিশ্রাম করো, কাল সকালে গোটা এলাকাটা ঘুরিয়ে দেখাবো, আর কাজটাও সেরে আসবো খন। আমি মনটাকে শান্ত রেখে বললাম, আচ্ছা বেশ, সেটাই হবে, কিন্তু পুতুলটার বিশেষত্ব কি আছে সেটা তো বলো। গরম চায়ে চুমুক দিয়ে দীনেশদা বলল, বুঝলে রমেন্দ্র, 4.5 ফুট উচ্চতার পুতুলটাকে গভীর ভাবে খেয়াল না করলে বোঝাই যাবে না ওটা একটা পুতুল। ঠিক যেন রক্ত মাংসের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। তবে বিশেষত্ব হলো পুতুলটার
কাঁচের তৈরি চোখগুলো সেলেনিয়াম রুবি নামের কাঁচ দিয়ে তৈরি, একেবারে উজ্জ্বল টকটকে লাল রঙের, এবং ক্যাডমিয়াম সালফাইডের সাথে সোনার অক্সাইড ব্যবহার করে ওটা তৈরি করা হয়েছে। বেশ মূল্যবান এবং দুর্লভ একটা জিনিস কিন্তু। তাই নাকি? এর মূল্য এখানকার বাজারে লক্ষাধিক তো হবেই। এছাড়াও বিদেশি কারুকার্য, পোশাক এবং পুতুলটার কপালে খোদাই করা রোমান নকশার জন্য এর দাম অনেক উঁচুতে উঠবে। সেকেন্ডারি মার্কেটে এসব পুতুলের চাহিদা অভাবনীয়, বুঝলে? কর্ণাটকের বেস্ট অ্যান্টিক এক্সপার্ট টিম এসে টেস্ট করে যাওয়ার পরেই তোমাকে খবরটা দিলাম। দেরি করলে আর 5 কান হয়ে যাবে, আর তাহলেই লক্ষ্মী হাতছাড়া। তাই তড়িঘড়ি করে খবরটা তোমায় দিলাম, বুঝলে? বাহ, ভেরি ইন্টারেস্টিং। আমার তো আর তর্স হয়েছে না দিনেশ দা। কখন যে কাল সকালটা আসবে। শোনো, টেবিলে টিফিন বাক্সে তোমার জন্য রুটি আর কষা মাংস রাখা আছে। তাড়াতাড়ি খেয়ে আজ রাতটা ঘুমিয়ে পড়ো। আমি ভোর 6টায় আসবো। এখন চললাম। কথাগুলো বলে বেরিয়ে পড়ল দিনেশ দা। এই এলাম গো। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। পরদিন ভোর 5:30টায় ঘরের দরজায় তালা বন্ধ করে বাইরে বেরিয়ে পড়লাম। চারপাশটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল একটা বিশাল বড় পুরনো বাড়ির দিকে। কুয়াশা ঘেরা ইট বের করা সুবিশাল বাড়িটার দিকে তাকালে যেন চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আগেকার জমিদার আমলের ছাপ যেন আজও জীবন্ত রয়েছে গোটা বাড়ি জুড়ে। ডিসেম্বরের তাপমাত্রা এই বাড়ির গেটের কাছে এসে যেন আরো নামতে আরম্ভ করেছে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় যেন জমে উঠল সারা দেহ। আচমকা কাঁধে একটা হাতের স্পর্শে চমকে উঠলাম আমি। আরে, হ্যাঁ, কি ব্যাপার? আমি আসার আগেই বেরিয়ে পড়েছো দেখছি। তোমার ঘরে গেলাম, দেখলাম তালা ঝুলছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলাম এখানে চলে এসেছো অলরেডি। চলো ভেতরে ঢোকা যাক। দিনেশ তা বলল। আমি বললাম, ভেতরে ঢোকা যাক মানে? জিনিসটা কি এই বাড়িটাতেই রয়েছে? আশেপাশের গাছপালাগুলো যেন কুয়াশার চাদর জড়িয়ে পাহারা দিচ্ছে গোটা বাড়িটাকে। বাড়িটার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি আমি। ধীর পায়ে গেট খুলে দুজনে প্রবেশ করলাম বাড়িটাতে। কিছুক্ষণ চুপ থেকে দিনেশ দা উত্তর দিল, হ্যাঁ রমেন্দ্র, এখানেই রয়েছে সেই পুতুল। এটাই বিখ্যাত পুতুল বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। বিশ্বাস করো দিনেশ দা, এমন এক পিস বাড়ি যদি শিলিগুড়িতে থাকতো তাহলে নিজের সারা জীবনের সঞ্চয়টুকুর বিনিময় হলেও এমন বাড়ির অন্তত 4/1 কিনেই আমি ছাড়তাম। তা এইটাই কিনে ফেলে এখানেই চলে আসো। ক্ষতি কি? কথাটা বলে বিদ্রুপের হাসিতে হেসে উঠল দিনেশ দা। সুবিশাল সদর দরজাটা ঠেলে
দীনেশদা অবনী বলে একজনকে ডাকতে আরম্ভ করলো। অবনীদা, ও অবনীদা! রেডিও মেরামতের একটা ছোটখাটো দোকান আছে অবনীদার। দীনেশদার মুখেই দু চারবার লোকটার কথা শুনেছি। অবনীদা সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি দোকানেই থাকে, আর বাদ বাকি সময় এই মস্ত পুতুল বাড়ি আগলে বসে থাকে। জমিদার হরিনারায়ণ বাবু মারা যাওয়ার সময় অবনীদাকে এই গোটা বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান। সেই দায় বা দায়িত্বকে এখনো পর্যন্ত এড়িয়ে যেতে পারেনি অবনীদা। মাথা ভর্তি সাদা চুল আর গাল ভর্তি সাদা দাড়ি নিয়ে ছোটখাটো গোলগাল চেহারার অবনীদা শাল জড়িয়ে বাইরে বেরিয়ে আসলো। ঘোলাটে চোখ দুটো গম্ভীর, কপাল থেকে গাল বরাবর লম্বা একটা কাটা দাগ। কি ভয়ানক দেখতে দাগটা! আমি দীনেশদাকে ওই দাগের ব্যাপারটা জিজ্ঞাসা করতে দীনেশদা বিষয়টা না জানার ভান করে এড়িয়ে গেল। অবনীদা আমার কানের কাছে এসে হিসিয়ে বলল, পুতুল দেখবে না, ভেতরে চলো। একতলার ফ্যাকাশে উঠোনটাকে ওপর থেকে খোলা আকাশ যেন চাদর বিছিয়ে আগলে রেখেছে সারাক্ষণ। তারই বাম পাশ দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়িটাতে খুব একটা সূর্যের আলো এসে পৌঁছতে পারে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে কিছু একটা সজোরে যেন বিঁধল। হাত দিয়ে অনুভব করলাম অনেকটা কেটে গেছে, রক্ত ঝরছে, কিন্তু কেটে যাওয়ার মতন আশেপাশের ধারালো কোনো কিছু চোখে পড়ল না আমার। দীনেশদাও কিছু দেখতে পেল না। ততক্ষণে অবনীদা দোতলার ঘরে ঢুকে পড়েছে। রক্তটা কোনো রকমে মুছে সোজা ওপরে উঠে গেলাম। বড় অলিন্দের থামগুলোকে জড়িয়ে ধরে ওপরে উঠেছে বট গাছের শাখা। দোতলাটা বেশ থমথমে, যেন মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে কেউ একজন আমার উপর নজর রাখছে। থামগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে বাম দিকে ঘাটটা ঘুরিয়ে দেখি আমার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে কটমট করে আমার দিকে তাকিয়ে রয়েছে অবনীদা। আমি চমকে উঠি। গম্ভীর গলায় আমায় বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে ঢুকবে? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ চলুন। দীনেশদাকে পাশে ডেকে ফিসফিস করে বললাম, এ কেমন অদ্ভুত রকমের আচরণ মনিদার, চোখের দিকে তাকালে কেমন একটা অস্বস্তি হচ্ছে। দীনেশদা ঠাট্টার হাসি হেসে বলল, মানুষটা ওই রকম, একটু রাশবাড়ি খিটখিটে। চল জিনিসটা দেখে নেওয়া যাক। এই অবনীদার দৌলতে এর আগেও এখানকার 2-3টে অ্যান্টিক পুতুল চড়া দামে সাপ্লাই হয়েছে। পার্টি একেবারে লুফে নিয়েছে। অবনীদা অবশ্য তাতে ভাগ বসায়নি কখনো। দোতলার হল ঘরে ঢুকে চোখটা যেন ধাঁ দিয়ে উঠল। ছোট বড় মিলিয়ে 100-2 বা তারও অনেক দেশি বা বিদেশি পুতুল দিয়ে সাজানো রয়েছে গোটা হল ঘর।
কিছু পুতুল যতটাই সুন্দর, আবার কোনো কোনো পুতুল তার দ্বিগুণ ভয়ানক। 4.5 ফুট উচ্চতার সবচেয়ে ভয়ঙ্কর চেহারার পুতুলটার কাছে গিয়ে অবনীদা বলল, এই যে সেই পুতুল, নাম পার্কিটো। পার্কিটোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আমার আর বার্কিডোর মাঝে প্রায় 4-5 হাত দূরত্ব ছিল। এই দূরত্ব থেকে ভীষণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ না করলে বোঝা যাচ্ছে না যে বার্কিডো একটা পুতুল। দেখে মনে হচ্ছে কোনো মানুষ খেকো বাচ্চা মেয়ে। আমি একটু ভয় পেয়ে দীনেশদাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে বলেছিলে মিষ্টি দেখতে একটা পুতুল, কিন্তু এর চেহারা দেখে তো ভয় হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। আরে ভাই, তুমি পুতুলের চেহারা দেখে কি করবে? বিয়ে করবে নাকি? কাজটা ঠিকঠাক হয়ে যাওয়া নিয়ে কথা। বার্কিডোর চোখের দিকে তাকিয়ে দেখো একবার রবীন্দ্র। তা ঠিকই বলেছ দীনেশদা, কিন্তু ভীষণ জীবন্ত এই পুতুল। আচ্ছা, আমার একটা কথা বলো তো দীনেশদা, এই পুতুল বাড়ির বড় হল করে এত পুতুল কি করে এলো? আর এতগুলো পুতুল থাকার কারণে কি এই বাড়ির নাম পুতুল বাড়ি হয়েছে? ও অদ্ভুত ঘর মাইরি। আসল ঘটনাটা তোমায় খুলে বলি রবীন্দ্র। পুতুল বাড়ির ইতিহাস ঔপনিবেশিক যুগের সাথে মিশে আছে। যখন হুগলি নদী ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ, সব থেকেই গুরুত্বপূর্ণ বলা যায়, পথ ছিল, যখন বিদেশি পণ্য বোঝাই জাহাজগুলি আহিরিটোলা এবং শোভাবাজারের জেটিতে নোঙর করত, তখন স্ট্র্যান্ড রোডের পাশে গুদামগুলো মারাত্মক ব্যস্ত থাকত। এর মধ্যে ছিল এই পুতুল বাড়ি, যা তার ধ্রুপদী মূর্তি এবং মনোরম কাঠামোর জন্য বিখ্যাত হয়ে পড়ে চারিদিকে। ধনী জমিদার বা বাবুরা তাদের ক্ষমতার জোরে এই পুতুল বাড়ির সীমানার মধ্যে জঘন্য কাজ করত। বলা হয় যে নিরীহ যুবতীরা তাদের পাশবিক নির্যাতনের শিকার হতো। প্রাসাদের ভেতরে সংঘটিত জঘন্য অপরাধ লুকোনোর জন্য তাদের জীবন অবলীলায় সংক্ষিপ্ত করে দেওয়া হতো। এসব কথা কেন পাঁচ গান করছো দীনেশ? চুপ করো, কে শুনে ফেলবে। আর শুনে ফেললেই সর্বনাশ, সব কিছু ছাড়খাড় করে দেবে। কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল অবনীদা। দীনেশদা আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে, সেটা বেশ ভালো মতো বুঝতে পারছিলাম। কে শুনে ফেলবে? কেনই বা সে সব শুনে ফেললে ছাড়খাড় করে দেবে? সবটাই আমার বোধগম্যের বাইরে চলে যাচ্ছিল ক্রমশ। বার্কিডোর কাছে গিয়ে ওর গলাটা হালকা স্পর্শ করতেই মনে হলো রক্ত মাংসের ঠান্ডা এবং শক্ত একটা শরীরকে স্পর্শ করলাম। রীতিমতো চমকে উঠলাম আমি। নিজের হৃদস্পন্দনের শব্দ নিজেই যেন শুনতে পাচ্ছি। বিষয়টা দীনেশদার কাছে গোপন করে গেলাম। অবনীদার তাকানো, কথাবার্তা ঠিক সুবিধার ঠেকছে না, তাই
এই বিষয়ে কথা বাড়ালে ওই ভয়ঙ্কর মানুষটা রাগ বাড়বে ছাড়া কমবে না। অবনীতা কাঁধের গামছা দিয়ে পুতুলগুলোর গায়ে আলগা ধুলো মোছামুছি করছিল। বয়সের দোষে শ্রবণ শক্তিও খানিক দুর্বল হয়েছে তার। ঠিক সেই সুযোগটা নিয়ে আমি দীনেশ দাকে হাত ধরে টানতে টানতে হল ঘরের দরজার কাছে নিয়ে আসলাম। ধীর গলায় বললাম, কিন্তু তার সাথে এখানে এত পুতুল থাকার কিসের সম্পর্ক? এই পুতুল বাড়ি প্রাসাদের জমিদার হরিনারায়ণ বাবুর একমাত্র আদরের মেয়ে ছিল দামিনী। তার পুতুলের প্রতি আকর্ষণ ছিল আকাশ প্রমাণ। প্রাসাদটি তার বিশাল সংগ্রহে একটি ভাণ্ডারে পরিণত হয়েছিল একেবারে। প্রতিটা পুতুলই ছিল তার তীব্র আকর্ষণের প্রমাণ। তার এই আকর্ষণ যখন চরমে পৌঁছে যায়, তখন প্রায় পুরো প্রাসাদটি বিভিন্ন আকারের পুতুল দিয়ে পূর্ণ হয়ে গেছে একেবারে। কিন্তু তারপর শীঘ্রই একটা দুর্ঘটনা ঘটে যায়। তার জীবন চলে যায় এবং পুতুল বাড়িতে শোকের ছায়া নেমে আসে। চাঁদহীন রাতে ছাদটা সেই অনন্য পুতুলের মতো জিনিসপত্র দিয়ে সজ্জিত শীতল অস্বস্তির এক আভা প্রকাশ করে, যা দামিনীর স্থায়ী উপস্থিতির এক নীরব সাক্ষী। এলাকার লোকজন মনে করে জমিদার আর তার বাবুদের নারী জাতির ওপর এই অকথ্য অত্যাচারের মাসুল দিতে হয়েছিল দামিনীকে। তাই অকালে তাকে এইভাবে চলে যেতে হয়েছিল। ওদের কুকর্মের ফল ভোগ করতে হয়েছিল ফুটফুটে মেয়েটাকে। ওর সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি পুতুল ছিল এই বারকিরো। কিছুটা বিশ্রাম নিয়ে দীনেশ দা বলল, সেসব চিন্তা বাদ দাও, বরং যে কাজের জন্য এত ঠেঙিয়ে এসেছো সেই কাজটা ভালোভাবে করো। চলো, পুতুলটা তুলে নাও, আর বাকি কাজের কথাটা তোমায় বাড়াবাড়িতে গিয়েই বলছি। সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি পুতুলটা আমার কোলে তুলে নেওয়া মাত্রই হাতে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। এটাও অনুভব করলাম হাঁটুর মতো হাতেও ধারালো কিছু একটা বিঁধল। আমার হাত থেকে ঝরে পড়া রক্তে বারকিডোর দেহের অনেকটা অংশ ভিজে গিয়েছে। আগের মতো এখনো লক্ষ্য করলাম এমন ভাবে বিঁধে যাওয়ার মতো কোথাও কিছু নেই। বারকিডোর দেহেও ধারালো কোনো কিছুই নেই। আমি হকচকিয়ে গিয়ে বারকিডোকে ওর স্থানে বসিয়ে দিয়ে দীনেশ দাকে বললাম, দীনেশ দা, এখন চলো, আমার শরীরটা ভালো লাগছে না, পরে আসবো। দীনেশ দাও বেশ অবাক, কিন্তু আমার রক্তক্ষরণ দেখেও
একেবারে স্বাভাবিক অবস্থায় ছিল অবনীদা। দীনেশদা আমায় বলল, হ্যাঁ চলো, তোমার হাতে ওষুধ লাগানোর প্রয়োজন, পরে আবার আসা যাবে। দরজা থেকে বাইরে বেরোবো এমন সময় অবনীদা পেছন থেকে আমায় ডাক দিয়ে বলল, দাঁড়াও, ভার্গিটোর গায়ে রক্তটা মুছে দিয়ে যাও। আমি তড়িঘড়ি করে বারকিডোর মুখে লেগে থাকা রক্তটা মুছতে গিয়ে ব্যর্থ হলাম। আমার রক্তের দাগ চেপে বসেছে বারকিডোর সারা শরীরে। রক্তের ছোপে যেন আরো বীভৎস আকার ধারণ করেছে ওর চোখে মুখে। সকাল 9টার ঘন্টা বেজে উঠল করিডোরের ঘড়িতে। সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় বেশ ম্লান হয়ে প্রবেশ করে পুতুল বাড়িতে। ওখান থেকে বেরিয়ে এসে দীনেশদা স্থানীয় এক ঘাটে আমায় নিয়ে গেল। ঘাটের একদম নিচের দিকের সিঁড়িতে দাঁড়িয়ে আছি আমি আর দীনেশদা। ফুরফুরে হাওয়ায় শরীরটা আর মাথাটা খানিক হালকা লাগছে। ওষুধ দেওয়ার পর হাতের যন্ত্রণাটা একটু কম লাগতে শুরু হয়েছে। ঠিক এমন সময় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সজোরে একটা ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করলো। দীনেশদা হাতটা চেপে না ধরলে গঙ্গায় ভেসে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারতো না। ঘাট থেকে আমার ভাড়া ঘরে ফেরার সময় পুতুল বাড়ির ছাদের দিকে লক্ষ্য করে দেখলাম একটা ছোট মেয়ে আমায় হাত ছানি দিয়ে ডাকছে। তার চোখে মুখে বিপদের ছাপ স্পষ্ট। সে আমাকে ইশারা করে বোঝালো সে যে আমাকে ডাকছে তা যেন আমি কাউকে না বলি, তাহলে মেয়েটার বিপদ আরো বাড়বে। সুন্দর চেহারার মেয়েটার দিকে তাকালে অনায়াসেই বোঝা যাচ্ছে অত্যাচার এবং অযত্নে তার সুন্দর চাঁদপানা গড়নে যেন একাধিক কলঙ্কের সৃষ্টি হয়েছে। অত বড় একটা প্রাসাদে একা একটা মেয়ে কি করছে? অবনীদা কি খেয়াল করেনি এই মেয়েকে? এমন অজস্র প্রশ্ন ভিড় করতে থাকে আমার আতঙ্কিত মনে। দীনেশদার সঙ্গে থাকায় মেয়েটাকে সাহায্য করতে যেতেও পারছি না। দীনেশদাকে এই মেয়ের কথাটা জানানো কি ঠিক হবে? ওদিকে মেয়েটাও ইশারায় কাউকে জানাতেও বারণ করে যাচ্ছে অনবরত। আরে কি হলো রমেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে পড়লে কেন? আরে তাড়াতাড়ি পা চালাও। ও হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। সারাটা দিন মনটা ভীষণ চঞ্চল হয়েছিল। দুপুরে ডাল ভাত খেয়ে একটু তন্দ্রা লেগেছে সদ্য।
তখনই মেয়েটার সেই মুখটা আবারও ভেসে উঠেছে আমার চোখের সামনে। ভীষণ বিপদে রয়েছে মেয়েটা। শরীরটা বড্ড অস্থির লাগছে আমার। দুপুর গড়িয়ে বিকেল চলে আসলেও আমার অস্থিরতা আর দোটানা ভাবটা কিছুতেই কমতে চাইছে না। দীনেশদা নিজের বাড়ি চলে গিয়েছে অনেকক্ষণ আগে, তাই ওকে কিছু না জানিয়ে ঘরে তালা বন্ধ করে এগিয়ে গেলাম পুতুল বাড়ির দিকে। পশ্চিমে সূর্য যখন খানিক ম্লান হয়ে আসে, তখন সূর্যের আলোর একদম শেষ বিন্দু এসে জমা হয় পুতুল বাড়ির অন্দরে। আমি সদর দরজা খুলে ঢুকতেই এক ঝাঁক পায়রা উড়ে চলে গেল এদিক সেদিক। সোজা উঠে আসলাম পুতুল বাড়ির ছাদে। না, কোথাও কোনো মেয়ে নেই, বরং ছাদে পড়ে আছে বারকিডো, রক্তাক্ত অবস্থায়। ওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। প্রচন্ড আষ্টে গন্ধ বেরোচ্ছে বারকিডোর গা থেকে। ছাদের আধ ভাঙা এক ম্লান ঘরে গিয়ে বারকিডোকে স্নান করালাম। না, এই চেরি রক্তের দাগ কিছুতেই উঠতে চাইছে না বারকিডোর শরীর থেকে, বরং রক্তগুলো ঘেঁটে গিয়ে আরো বীভৎস দেখাচ্ছে বারকিডোকে। যেন বিকট ভাবে দাঁত বের করে হাসছে বারকিডো। সারা প্রাসাদ খুঁজেও সেই মেয়েকে দেখতে পেলাম না। খুঁজে পেলাম না অবনীদাকেও। হয়তো আশেপাশেই কোথাও গেছে সে। অন্ধকারের ঘন ঘটাতে কি ভীষণ রহস্যময় লাগছে পুতুল বাড়ির করিডোরগুলো। ডান দিকে ঘাড় ঘোরাতেই মনে হলো সুবিশাল করিডোরের উত্তরের ঘর থেকে মৃদু আলো এসে পড়েছে। আর সেই আলোয় দেখতে পেলাম একটা মেয়ের অবয়ব ভীষণ তাড়াতাড়ি করে হেঁটে উত্তরের সেই ঘরে ঢুকে গেল। তৎক্ষণাৎ সেই আলোক বিন্দুটাও যেন গায়েব হয়ে গেল। আমি একটা মাটির দিক ধরিয়ে ওই ঘরে প্রবেশ করলাম নিঃশব্দে। দ্বীপের মৃদু আলোয় দেখতে পেলাম দীনেশদা তান্ত্রিকের বেশে একটা মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বিবস্ত্র অবস্থায় শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করছে। মেয়েটা নিরুপায় হয়ে হাতের সামনে রাখা পিতলের বড় ফুলদানিটা তুলে ধরে দীনেশদার মাথায় সজোরে আঘাত করলে দীনেশদা ছিটকে দূরে চলে যায়। কিন্তু মেয়েটার শেষ রক্ষা হলো না। ছুরির আঘাতে মেয়েটার সারা শরীর ততক্ষণে ছিন্ন ভিন্ন, মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মেয়েটা। কিছুক্ষণ পর মাথা থেকে প্রবল রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় দীনেশদারও। আমি দাঁড়িয়ে থেকে কেবল দেখে গেলাম। হাত পা আমার অসাড় হয়ে আসছে ক্রমশ। তাই দৌড়ে গিয়ে মেয়েটাকে বাঁচানোর শক্তিটুকুও যেন ত্যাগ করেছে আমার দেহ থেকে। মৃদু আলোয় দেখতে পেলাম মেয়েটার হাতে রয়েছে পুতুল বারকিডো।
কি আশ্চর্য যে বার্কিটোকে আমি বিকেল বেলা ছাদের স্নান ঘরে নিয়ে গিয়ে স্নান করিয়ে পুতুল ঘরে প্রায় 200 পুতুলের মাঝে রেখে দিলাম। সেই পুতুলটা এই মেয়ের হাতে আসলো কি করে? আর দীনেশ দা এই জঘন্য কাজটা করলই বা কেন? তাও আবার তান্ত্রিক বেশে। যতদূর জানি দীনেশ দা তো তান্ত্রিক বা ওঝা কোনোটাই নয়। ওদিকে সদর দরজার বাইরে থেকে দীনেশ দার গলার আওয়াজ ভেসে আসছে। দীনেশ দা চিৎকার করে আমায় বলছে, তুমি এমন অসময়ে পুতুল বাড়িতে কিসের জন্য গেছো? যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি বেরিয়ে এসো রমেন্দ্র, আমি বাইরে আছি, তাড়াতাড়ি। কোনটা সত্যি? আমার কাছে যে দীনেশ দার কণ্ঠ ভেসে আসছে সেটা, নাকি আমার পায়ের কাছে মৃত অবস্থায় যে দীনেশ দা লুটিয়ে আছে সেটা? সদর দরজার ওপর থেকে অনবরত দীনেশ দা বলে চলেছে, চলে এসো রমেন্দ্র, চলে এসো। আমি মেঝেতে পড়ে থাকা মৃত দীনেশ দার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছি, সর্বাঙ্গ সিক্ত ঘামে। দীপটাও এতক্ষণে নিভে গেছে। এমন সময় কাঁধে একটা শীতল হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি। পেছন ঘুরে তাকিয়ে দেখি অবনীদা এসেছে। হাতে একটা নিভু নিভু হ্যারিকেনের আলো। গম্ভীর গলায় আমাকে বলল, তুমি ভয় পেয়েছো রমেন্দ্র? তুমি যা দেখেছো ঠিক দেখেছো। কথাটা বলে বিকট অট্টহাসিতে মেতে উঠল অবনীদা। হ্যারিকেনের মৃদু আলোয় অবনীদার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ এবং দেহের অর্ধেক অংশে চামড়া বা ত্বকের লেশ মাত্র নেই। জমাট বাঁধা মাংসগুলো পুড়ে গিয়ে দলা পাকিয়ে গেছে। চোখের সাদা অংশ পরিণত হয়েছে টকটকে লাল বর্ণে। আমি ওখান থেকে বেরিয়ে আসার জন্য রুদ্ধশ্বাসে দৌড়ে নিচে নেমে আসার চেষ্টা করলাম, কিন্তু আমি তাতেও ব্যর্থ হই। যতবার সিঁড়ির কাছে আসছি বলে মনে হচ্ছে ততবারই উত্তরের ঘরটাতে ফিরে আসছি। খোলা আকাশের চাঁদের আলোতে ম্লান করছে পুতুল বাড়ির করিডোর আর দালান। আলোর চিহ্ন বলতে এই মৃয়মান চাঁদের আলোই। কিন্তু ওইটুকু আলোতে কতটুকুই বা আর দেখা যায়? ঘণ্টাখানেক চেষ্টা করেও একতলার সদর দরজায় পৌঁছতে পারলাম না। রাতের গভীরতা ক্রমশ যেন চাপটে ধরছে প্রাসাদের চারপাশকে। ঝোড়ো বাতাসে সুগন্ধি ফুলের গন্ধে ম ম করছে। বুঝতে পারলাম গন্ধটা আসছে পূবের হলঘর থেকে, অর্থাৎ পুতুল দিয়ে সাজানো ঘরটা থেকে। ফুলের সুবাসের টানে আমি ধীরে ধীরে এগোতে লাগলাম পুতুলের ঘরে। না, পুতুলের ঘরটা এখন আর অন্ধকার নেই। নানান রকমের দ্বীপের আলোয় আর সুগন্ধি ফুলের শয্যায় সেজে উঠেছে গোটা ঘর।
ধুলো মাখা জীর্ণ পুতুলগুলো দেখতে লাগছে চকচকে নতুনের মতন। লক্ষ্য করলাম অবনীদা বারকিডোকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই অস্বাভাবিক চেহারার অবনীদা নয়, একদম সুস্থ স্বাভাবিক অবনীদা। হাসি মুখে আমায় বলল, এই দেখো, সব রক্তের দাগ এই বারকিডোর গা থেকে মুছে ফেলেছি। আমি ভীষণ আতঙ্কিত কণ্ঠে অবনীদাকে বললাম, এইসব কি হচ্ছে আমার সাথে? আমি বাড়ি যেতে চাই। লাগবে না আমার এই অ্যান্টিক পুতুল। দয়া করে আমায় সদর দরজা অবধি পৌঁছে দাও অবনীদা। আমি শিলিগুড়ি ফেরত যেতে চাই। আবারও এক বিকট অট্টহাসি হেসে অবনীদা বলল, বোকা ছেলে, সে পথ যে বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তুমি মৃত্যু জালে জড়িয়ে পড়েছ রমেন্দ্র, আর এই মৃত্যু জালে তোমায় ফেলেছে তোমারই কাছের লোক, তোমারই বিশ্বস্ত লোক দীনেশ। আমি যে কোনো মূল্যে শিলিগুড়ি ফেরত যেতে চাই অবনীদা। আমাকে তুমি এই ঘোর বিপদ থেকে রক্ষা করো। আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। ফিরে যাওয়ার উপায় নেই, তোমার জন্য সে যে অপেক্ষা করছে। প্রায় 100 বছর পর আজ রাতে তার আত্মা শান্তি পেতে চলেছে। রক্তের স্বাদে যে কতটা অমৃত লুকোনো থাকে তাকে তুমি সেটাই বুঝিয়েছ। এতদিন ধরে আগলে রেখেছি এই প্রাসাদকে, তাকেও। আজ তাই আমার আত্মার মুক্তি। অবনীদার মুখে এমন কথা শুনে আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। আমি অবনীদাকে বললাম, তোমার আত্মার মুক্তি মানে তুমি যেটা করেছ সেটাই সঠিক। 100 বছর আগে শুধু তার নয়, মৃত্যু ঘটেছে আমারও। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো, কিন্তু এই ভুতুড়ে প্রাসাদ থেকে বের হতে গেলে মৃত অবনীদার সাহায্য ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তাকে শান্ত করতে, তার অতীতের সবটা জেনে তার মুক্তি পাওয়ার অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করলাম। কাঁপা কাঁপা কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি তোমার কথা ছাড়া আর কার কথা বলছো অনিতা? যে মানুষটার তোমার মতনই 100 বছর আগে মৃত্যু ঘটেছিল। বারকিডোর রক্ত মাখা সেই বিভৎস চেহারাটা মুছে গেছে, তাই এখন তাকে স্বাভাবিকই লাগছে। বারকিডোকে একটা বড় কাঠের চেয়ারে বসিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অবনীদা বলতে শুরু করলো এই পুতুল বাড়িতে অতীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা।
জমিদার হরিনারায়ণ ভট্টাচার্য এবং তার সাঙ্গপাঙ্গদের পাশবিক নির্যাতনে প্রাসাদের সকল দাসী এবং এলাকার সকল নারীদের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল। দু একজন নারীর প্রতি তাদের নিজেদের ভাগ্যের অপার করুণায় কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে এই প্রাসাদ থেকে পালিয়ে যেতে পারলেও অধিকাংশ নারীদের পরিণতি ছিল মৃত্যু। কাউকে মৃত অবস্থায় অথবা কাউকে অর্ধমৃত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো এই প্রাসাদের লাগোয়া উত্তর পূর্ব কোণের ফাঁকা জমিটাতে। জমিদার হয়তো ভুলে গিয়েছিলেন তার ঘরেও একটা ফুটফুটে কন্যা সন্তান বেড়ে উঠছে। তার জীবনটাও নরকে পরিণত হতে পারে এই অত্যাচারী নারীদের অভিশাপে। জমিদার কন্যা দামিনীর পুতুলের ভীষণ শখ ছিল। এই প্রাসাদে যত পুতুল দেখতে পাচ্ছ সব ওর, আর ওর সবচেয়ে প্রিয় বিদেশি পুতুল ছিল এই বারকিডো। ও বিশ্বাস করত বারকিডোর মাঝে প্রাণের অস্তিত্ব রয়েছে। বারকিডো ওর সব কথা মেনে চলে। একটা সামান্য পুতুলের মাঝে প্রাণের অস্তিত্ব রয়েছে, এই কথাটা কারোরই বিশ্বাসযোগ্য ছিল না। জমিদার বাবুকে এসব কথা কেউ বললে তিনি হেসে উড়িয়ে দিতেন, যদিও এটাই স্বাভাবিক। একটা পুতুলের দেহে প্রাণ থাকতে পারে, সে মানুষের নির্দেশ মেনে চলতে পারে, এমন হাস্যকর কথাবার্তা একজন প্রভাবশালী জমিদারের পক্ষে মেনে নেওয়া যেন নাকে দড়ি বেঁধে ঘোরার সমান। কিন্তু যদি কেউ সচক্ষে তা দেখতে পেয়ে যায়, তাহলে সে বিশ্বাস না করে যাবে কোথায়? একদিন দামিনী মায়ের ঘরে খাবার দিতে গিয়ে দেখি মা দামিনী অঘোরে ঘুমিয়ে রয়েছে, আর সুন্দর চেহারা নিমেষে বদলে গিয়ে বিভৎস চেহারার বারকিডো ধারালো একটা ছুরি হাতে ওকে হত্যা করার জন্য এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। আমি ওই রকম ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসার পর দেখি দামিনী মা আমার পাশে বসে রয়েছে। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে ওকে সব সত্যিটা জানিয়ে দেওয়া দরকার। বারকিডোর মধ্যে এমন কারোর প্রেতাত্মা ভর করেছে যে 5 বছরের অবুঝ দামিনীকে সৎ ব্যবহারের দ্বারা বশীভূত করে ফেলেছে।
আসলে বারকিডোর মধ্যে বাসা বেঁধেছে এক শয়তান। এই কথাটা দামিনীকে জানাতেই হবে। কথাটা বলবো বলে যখনই মুখ খুললাম, তখনই ঘরের সুবিশাল কাঠের আরাম কেদার উপর থেকে বারকিডো মেঝেতে পড়ে যায়। ছোট্ট দামিনী চমকে উঠে তাকে কোলে নিয়ে আদর করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আগে যদি বুঝতে পারতাম যে সেদিনের রাতই ছিল আমার জীবনের শেষ রাত, তাহলে আমি যেভাবেই হোক দামিনীকে ওই শয়তানের কথা বলে যেতাম। কিন্তু সে উপায় আর থাকলো না। মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকারে আমাকে ছুরি দিয়ে 5-7 বার তীব্র আঘাত করে উত্তর পূর্ব কোণের জমিতে মাটি খুঁড়ে জীবন্ত অবস্থায় পুঁতে দেয় বারকিডো। না, ওর পরিচয় কেবলমাত্র বারকিডো নয়। মাটি খুঁড়ে যখন আমার শরীরটা গর্তে রেখে আমার উপর বারকিডো মাটি ঢেলেছিল, তখন নিভু নিভু দৃষ্টিতে আমি দেখতে পেয়েছিলাম যমুনাকে। বারকিডোর মুখের অবয়বটা অর্ধেক পরিবর্তন হয়ে যমুনার রূপ ধরেছিল। শুকনো গলায় আমি অবনীতাকে জিজ্ঞাসা করলাম, কে ছিল ওই যমুনা? যমুনা ছিল দাসীদের মধ্যে সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে অভাগা এক মেয়ে মানুষ। স্বামীর অত্যাচারে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে এই পুতুল বাড়িতে। জমিদারের চরণে ঠাঁই পাওয়ার জন্য চোখের জলে বুক ভাসায় যমুনা। যমুনার সর্বাঙ্গে তখন ভরা যৌবনেরই রাজত্ব। সুন্দরী যমুনাকে ফেরাতে পারলেন না জমিদার। নির্যাতিতা যমুনা এবং তার ছোট্ট ছেলেকে তিনি আশ্রয় দিলেন এই পুতুল বাড়িতে। যমুনাকে পুতুল বাড়ির দাসী হিসেবে রাখা হলো। তারপর মাস 6 পর যমুনার উপর বাবুরা মিলে চরম শারীরিক নির্যাতন চালালো। শোকে, লজ্জায় এবং ঘৃণায় সেই রাতেই আত্মহত্যা করে যমুনা। মৃত্যুর আগে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যমুনার আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তাই সে বারকিডোর শরীরে প্রবেশ করে জমিদার কন্যা দামিনীকে হত্যা করতে চেয়েছিল। ছুরি নিয়ে দামিনীর দিকে এগিয়ে চলার দৃশ্য আমি দেখে ফেলায় আমাকে যমুনা মেরে ফেলল। আমার আত্মা মুক্তি পেল না। মারা যাওয়ার পরেও আমি
দামিনীকে সারাক্ষণ পাহারা দিতাম। কেবলই ভাবতাম, এই বুঝি দামিনীকে খুন করতে আসছে যমুনা। তারপর আসলো এক বিভীষিকাময় রাত, যে রাতে নৃশংসভাবে খুন হলো দামিনী। আমি অবনীদাকে জিজ্ঞাসা করলাম, কে খুন করলো কে? যমুনা? না, ওকে খুন করেছে দীনেশ তান্ত্রিক। দীনেশ নামটা শুনে আঁতকে উঠলাম। আমি অবনীদাকে জিজ্ঞাসা করলাম, তার মানে দামিনীকে ছুরি দিয়ে কোপ মারার পর যখন দীনেশ দা ওকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করতে চাইছিল, তখন ভারী পিতলের ফুলদানি দিয়ে দীনেশ দাকে হত্যা করে দামিনী। আমার কথা শুনে বিন্দু মাত্র অবাক হলো না অবনীদা। যেন মনে হলো কিছু সময় আগে আমি উত্তরের ঘরে যা যা দৃশ্য দেখেছি তা সবটাই যেন অবনীদা জানে। নিশ্চুপ হয়ে অবনীদা ওপর নিচে মাথা নাড়ালো। তারপর সে বলল, দীনেশ ছিল তান্ত্রিক, কিন্তু দীর্ঘ 8 বছর ধরে কঠোর সাধনার পরেও এই সফলতা অর্জন করতে পারছিল না। অবনীদার মুখে এমন কথা শুনে বেশ চমকে উঠি আমি। কারণ তখন আমি বুঝতে পারি, আজ থেকে 2-3 বছর আগে যে দীনেশ তার সাথে আমার আলাপ হয়, পৃথিবীতে তার দেহের আসলে কোনো অস্তিত্ব নেই। অবনীদা আবারও বলা আরম্ভ করলো, তন্ত্র সাধনায় দীনেশের সফলতার শেষ এবং সর্বোত্তম পন্থা ছিল 108টা শিশুকন্যার উদর থেকে নিঃসৃত টাটকা রক্ত এবং প্রতিটি দেহের 36টা হাড়। ইতিমধ্যেই উত্তর কলকাতা এবং সংলগ্ন এলাকার 107টা শিশুকন্যা নিখোঁজ হয়ে গেছিল। তারপর পালা আসে দামিনী। ছদ্মবেশে প্রাসাদে ঢুকে উত্তরের এই ঘরে নৃশংসভাবে দামিনীকে হত্যা করে দীনেশ। তারপর দামিনীর হাতেই দীনেশের মৃত্যু ঘটে। দামিনীর মৃত্যুর পর যমুনার আত্মাও শান্তি পেয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যায়। আমি অবাক হয়ে অবনীতাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তাহলে দীনেশ দ্বারা আমাকে এই পুতুল বাড়িতে আনার উদ্দেশ্য কি? অবনীদা বলল, দামিনীর প্রিয় পুতুল পার্কিডোর মধ্যেই দামিনীর আত্মা এখন লুকিয়ে রয়েছে। তোমায় অ্যান্টিকের লোভ দেখিয়ে এই পুতুল বাড়িতে আনাটাই দীনেশের একমাত্র লক্ষ্য ছিল। কারণ পার্কিডোর ভেতরের আত্মা দামিনী দীনেশকে বলেছে 108টা শিশুকন্যাকেও হত্যা করেছে। তাই দীনেশের মতনই 108টা প্রাপ্তবয়স্ক যুবকের টাটকা
হালকা রক্ত শোষণ করে তবেই তার আত্মার শান্তি পাবে, না হলে দীনেশের উত্তর পুরুষেরা একে একে সবাই দামিনীর হাতে হত্যা হতে থাকবে। তুমি হলে দীনেশের সেই 108 নম্বর শিকার। 108টা পুরুষকে এই বাড়িতে আনতে দীনেশের প্রায় 100 বছর সময় লেগে গেল। কথাগুলো শুনে অবনীদা বাতাসে মিলিয়ে গেল। অবনীদা, অবনীদা! বারংবার ডেকেও অবনীদার কোনো সাড়া শব্দ পেলাম না। পেছন থেকে হঠাৎ এক হিমেল হাওয়া চাপটে ধরল আমায়। আমার সামনে বসে থাকা বারকিডো ধীরে ধীরে দানবীর আকার ধারণ করে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তার 3 হাত সমান লম্বা শীতল রক্তমাখা জিভটা বের করে আমার দেহের ওপর বোলাতে থাকে। এই ঘটনা ঘটার পর থেকেও আজও আমার শরীরটা ভীষণ হালকা অনুভব হয়। শূন্যে ভেসে থাকা দরজা ভেদ করে অনায়াসেই কোথাও চলে যাওয়া সবটাই ভীষণ সহজ কাজ মনে হয়। সেদিন থেকে আজও কোনো যন্ত্রণা স্পর্শ করতে পারে না আমায়। আঘাত পাওয়া, রক্তক্ষরণ এবং মনের মধ্যেকার নানান অনুভূতিগুলো শূন্যে বিলীন হয়ে গেছে আজ। পুতুল বাড়ির দোতলার করিডোরের উত্তরের ঘরটা খুলে দেখো, হয়তো অনুভব করতে পারবে আমার জীবন নামক উপন্যাসটার অন্তিম পৃষ্ঠা।